আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং ভালো থেকে বাসায় থেকে যার যার পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমি তোমাদের সামনে আজকে আসছি, তোমাদের সাথে রয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয় নিয়ে। এবং এখানে আমাদের আজকের পাঠ থাকবে পরিচ্ছেদ 7.1। তো এখানে হলো বাংলাদেশের সরকারের অঙ্গসমূহ। যাই হোক, তোমরা জানো, তোমরা শিখেছ ছোটো ক্লাসে, বিশেষ সব ক্লাসে, যে সরকার দেশ পরিচালনার জন্য, আমাদের দেশ পরিচালনার জন্য সরকার আছে। এই সরকারের কিন্তু তিনটে বিভাগ আছে। একটা হলো আইন বিভাগ, তারপর হচ্ছে শাসন বিভাগ আর বিচার বিভাগ। তো আমরা এই প্রথমে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে তিনটি বিভাগ হলো, তিনটি বিভাগ হলো, 1 নম্বর নির্বাহী বা শাসন বিভাগ, নির্বাহী বা শাসন বিভাগ। 2 আইন বিভাগ, এবং 3 নম্বর হলো বিচার বিভাগ। এখন আমরা আলোচনা করব ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটি বিভাগ নিয়ে, যে নির্বাহী বা শাসন বিভাগ কি এবং এখানে কাদেরকে নিয়ে এই বিভাগ গঠিত হয়। তোমরা জানো, একটি দেশ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম স্তরে স্তরে আস্তে আস্তে নিচে আস্তে 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 গ্রাম্য চৌকিদার পর্যন্ত এই সবই এই নির্বাহী বিভাগের সদস্য। তো এখানে আমরা নির্বাহী বিভাগকে আরেকটু স্পষ্ট করে বলতে গেলে এরকম আমরা একটু বলতে পারি। যেমন মনে করো, আমাদের দেশের কথা মনে করো, আমাদের দেশে হলো যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আছে, তারপর দেশের বিভিন্ন শাসন প্রশাসন পরিচালনার জন্য বিভিন্ন স্তরে স্তরে যারা আছেন। মোট কথা, এই যে জনপ্রতিনিধি, এইগুলো কিন্তু এর মধ্যে আসবে না। যেমন এমপি যারা আছেন, যে সংসদ সদস্য, এরা কিন্তু আইন বিভাগের সদস্য। তো আপনি স্পষ্ট করে এখানে দেখো, তোমাদের বইতে যেটা আছে সেটা হলো রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ, তাকে নির্বাহী বা শাসন বিভাগ বলে। তাহলে নির্বাহী বা শাসন বিভাগ কাকে বলে আমরা এখানে দেখুন, স্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার যেসব কার্যাবলী, আইন শৃঙ্খলা রক্ষা, তারপর আছে কি দাপ্তরিক কাজ পরিচালনা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ, তাকে নির্বাহী বিভাগ বলে। বিস্তৃত অর্থে যেটা বলেছিলাম বা দেখেছিলাম, যে আমরা যে বিস্তৃত অর্থে বলতে বোঝাচ্ছে যে একটু আগে যেটা বলেছিলাম, যে রাষ্ট্রের একবার যে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রাম্য চৌকিদার পর্যন্ত প্রত্যেকে এই বিভাগের অন্তর্ভুক্ত। তো এবার আসি, দেখা যাক আইন বিভাগ। তাহলে এই নির্বাহী বা শাসন বিভাগ কারণ কি হলো, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রাম্য চৌকিদার পর্যন্ত প্রত্যেকে অথবা পর্যন্ত এদেরকে নিয়ে, যেমন তো প্রত্যেকেই নির্বাহী বা শাসন
বিভাগের সদস্য। তাহলে কি হলো, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একদম গ্রাম্য চৌকিদার পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি ইত্যাদি যেসব ধাপ আছে, প্রশাসনিক বা দাপ্তরিক কাজকর্ম চালানোর জন্য যেগুলো আছে, যা এসব নিয়ে মোটামুটি এই নির্বাহী বা শাসন বিভাগ গঠিত। এবার আমরা দেখব যে আইন বিভাগ 1 নম্বর গেল, 2 নম্বর আইন বিভাগ। আইন বিভাগের একটু বুঝে দেই জায়গার স্বল্পতা। আইন বিভাগ মূলত সরকারের 3টি বিভাগের একটি হলো আইন বিভাগ। এই আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা, দেশ পরিচালনার জন্য আইন পরিচালনা বা আইন প্রণয়ন করা। তো তোমরা অনেকেই শুনেছ যে কি হয়েছে, সংসদে অমুক আইন পাশ হয়েছে। কি আইন? যে মোটামুটি বিভিন্ন সময় জরুরি প্রয়োজনে যে সমস্ত আইন দেখা যায় অনেক সময়, এগুলো কিন্তু সংসদে পাশ হয়। তার মানে কি, এই জাতীয় সংসদই হচ্ছে আইনসভার যে বাংলাদেশের আইনসভা, এটার নামে কিন্তু জাতীয় সংসদ। তার মানে আমাদের যে জাতীয় সংসদের যে সদস্য যারা আছেন, এরা হচ্ছে আইনসভার সদস্য। তো দেখি স্পষ্ট করে বইতে তোমাদের কি লেখা আছে, তোমরা দেখো 101 নম্বর পৃষ্ঠা। সরকারের 3টি বিভাগের একটি হলো আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজন বোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। তার মানে হলো, দেখো অনেক সময় দেখা যায় যে, এই মনে করে একটু পূর্বের কথাই বলি, যে সরকার ক্ষমতা আসে, দেখা গেল কোনো এক সরকার তাদের নিজের ইচ্ছা মতো তাদের মতো কোনো আইন করে দেশ পরিচালনা করে। তাহলে দেখা গেল সেই আইনটা আসলে খুব ভালো ছিল না, দেশের জন্য বেশি মঙ্গল না, বা দেশের জন্য বেশি যে উন্নয়নের জন্য খুব একটা ভালো না। পরবর্তী কোনো সরকার যদি আসে, তখন তোমরা শুনছো না যে অমুক আইন পাল্টিয়ে এই আইনটা রদবদল করেছি। তো যাই হোক, সেখানে কী করতে গেলে অবশ্যই এই সংসদে এখানে পাশ হতে হবে। তার মানে হলো, এখানে আইনের রদবদল করতে পারে। আইনসভা আইন প্রণয়ন করে নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্য। তো এখানে আইনসভার সদস্য কারা? প্রশ্ন আসতেই পারে। তোমরা জানো যে আসলে এখানে হলো আইনসভার সদস্য হলো নির্বাচিত প্রতিনিধি। যেমন আমাদের বাংলাদেশে তোমরা জানো যে 300টা আছে আসন জনগণের ভোটে নির্বাচিত হবে সদস্য, 300 জন সদস্য, আর 50 জন সদস্য আসছে সংরক্ষিত মহিলা আসন। তাহলে এই জনপ্রতিনিধি এদের নিয়ে, অথবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত বিশেষভাবে যে প্রধানমন্ত্রী যদি মনে করেন যে, মনে করে এটা একটু অন্য কথা বলি, যে একজন খুব অনেক ভালো একজন নেতা কোনো কারণে হয়তোবা সেখানে পাশ করতে পারে নাই, কিন্তু সেক্ষেত্রে যদি প্রধানমন্ত্রী মনে করেন যে না, তাকে ওই দলের জন্য প্রয়োজন, তাহলে তাকে কিন্তু নিতে পারেন। যাই হোক, ওটা তোমরা পরে আরও বড় ক্লাসে এটা জানতে পারবে। তো শোনো, যে নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে এটি গঠিত হয়। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর, যে কথা বলা হয়েছে এখানে, আইনসভা যে আইন প্রণয়ন করবে এটি কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির সম্মতির জন্য নিতে হবে। রাষ্ট্রপতি যখন সম্মতি দেবে, তারপর সেটা বাস্তবায়ন হবে। তো যাই হোক, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইনসভা আছে বিভিন্ন নামে। তো আমাদের বাংলাদেশের যে আইনসভার নাম হলো জাতীয় সংসদ। তো আমাদের বাংলাদেশের আইনসভার নাম কি নিশ্চয় জানো, জাতীয় সংসদ। আবার অন্যান্য দেশের এই আইনসভার নাম ভিন্ন ভিন্ন আছে। যেমন কোনো কোনো দেশের আছে যে মার্কিন কংগ্রেস, আবার ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। যেমন আমেরিকা আছে মার্কিন কংগ্রেস, আর ব্রিটেনে হচ্ছে পার্লামেন্ট। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে যে ভারত যে মুসলিম কান্ট্রিগুলো আছে মজলিস নামে পরিচিত। যাই হোক, আমরা এদিকে আর যাই না।
যে আমরা যে শিখলাম যে দেশের আইন প্রণয়ন করে আইনসভার সদস্য, আর হলো যে আমাদের দেশের যে আইনসভা তার নাম আছে জাতীয় সংসদ। আবার এখানে বলে আসছেন যে এখানে সংসদের সদস্য কয়জন, তাও বলেছি যে নির্বাচিত হলো 300, আর 30 জন আছে সংরক্ষিত 50 জন, মোট 350 জন সদস্য নিয়ে আমাদের এই আইনসভা গঠিত। এবার আমরা 3 নম্বর পয়েন্টের দিকে যাই। 3টি বিভাগ বলেছিলাম, 2টো বিভাগে আলোচনা করা হলো। এবার 3য় বিভাগ হলো বিচার বিভাগ। নাম্বার 3, বিচার বিভাগ। বিচার বিভাগ বাংলাদেশ সরকারের যে 3টি বিভাগ আছে বলছিলাম, বিচার বিভাগও একটা অন্যতম। 3টি বিভাগের একটি আছে বিচার বিভাগ। আগে দেখছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, আইন বিভাগ, আর 3 নম্বর হলো বিচার বিভাগ। তাহলে হচ্ছে কি সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা, বিভিন্ন ন্যায় নীতি বা বিভিন্ন বিচার আচার ইত্যাদি, মানে প্রচলিত আইন, ওই যে আইনসভা, আইন যেটা আগে বলেছিলাম যে আইন বিভাগ প্রণীত আইন, এই আইন অনুসারে দেশের বিচার কার্য পরিচালনা করে থাকে এই বিচার বিভাগ। তো এখানে বিচার বিভাগ কারা, কি সদস্য দেখি বইতে কি স্পষ্টভাবে একটু পয়েন্ট দেখে খেয়াল করো তোমরা। 101 নম্বর পৃষ্ঠায় বিচার বিভাগ। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। তাহলে সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। তো আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। তার মানে যদি স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকে, তাহলে যদি কোনো দেশে বিচার ব্যবস্থাটা যদি খুব নিরপেক্ষ হয় এবং সঠিক হয়, তাহলে সেই দেশের যে জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষা করা, এগুলো খুব সহজ হয়ে যায় এবং এটা অক্ষুণ্ণ থেকে যায়। আর যদি এখানে একটু গরমিল থাকে, তাহলে কিন্তু ওই দেশের ভাবমূর্তি কমে যাবে। শুধু আমাদের দেশের কথা বলছে না, যে কোনো দেশের। তো আর এখন এই বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত, প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন হলো যে রাষ্ট্রের সকল আদালত ও বিচারক নিয়ে বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগ গঠিত রাষ্ট্রের সকল আদালত ও বিচারকদের নিয়ে বিচার বিভাগ গঠিত। তাহলে আমরা এতক্ষণে আলোচনায় কি বুঝতে পারলাম যে সরকার পরিচালনার জন্য যে কোনো দেশের যে তার 3টি বিভাগ আছে। আমাদের বাংলাদেশ সরকারের 3টি বিভাগ আছে, নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। তো নির্বাহী বিভাগ কি বলেছিলাম যে একটি দেশ পরিচালনা করার জন্য, তারপরে দেশের যে শান্তি শৃঙ্খলা, ন্যায় বিচার ইত্যাদি, দেশ পরিচালনা, মোট কথা দেশ পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরে যেসব অফিসার বা কর্মকর্তা কর্মচারী নিয়ে, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যারা আছে তাদের নিয়ে, মোট কথা রাষ্ট্রপতি থেকে শুরু করে স্তরে নামতে গ্রাম্য চৌকিদার পর্যন্ত প্রত্যেকে এই নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের অন্তর্গত। তোমরা হয়তো দেখেছ বিভিন্ন সময় রাস্তায় যাচ্ছ, দেখা যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখা থাকে। তোমরা খেয়াল করেছো কিনা? যদি না করে থাকো এখন থেকে দেখবা, ওরা কিন্তু নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের সদস্য। যেমন দেখছেন ম্যাজিস্ট্রেট আছে, ডিসি, জেলা প্রশাসক, এটা উপর থেকে আরও উপরে যারা আছে, ওটা তো রাষ্ট্রপতির মতো। এদিকে ডিসি আসতে চলে আসছে গ্রাম্য চৌকিদার পর্যন্ত। এবার দ্বিতীয় হচ্ছে আইন বিভাগের সদস্য কোনটা? আইন বিভাগ কি? আইন বিভাগ বলতে যে বিভাগ দেশ পরিচালনার জন্য আইন প্রণয়ন করেন অথবা প্রচলিত আইনের রদবদল করেন,
সেই বিভাগকে বলা হয় আইন বিভাগ। তো আইন বিভাগের সদস্য কারা? আমাদের দেশে জাতীয় সংসদ হলো আইন বিভাগের অন্তর্ভুক্ত। এখানে যে জনপ্রতিনিধি, এরা আইন বিভাগ সদস্য। এরা তোমাকে আগেই বলেছিলাম যেটা, যে কোনো আইন প্রণয়ন বা কোনো আইনের রদবদল, এটা সংশোধন, পরিবর্ধন ইত্যাদি এই বিভাগ করতে পারে। এবং এটা সংসদে বসে এটা পাশ করার পর, এটা আইন করার পর, প্রণয়ন করার পর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি আইনে যে সম্মতি দেয় ওই বিলের পর, তাহলে সেটাই কার্যকরী হবে এবং সেটাই মোটামুটি কার্যকরী হবে। যাই হোক, আমাদের বাংলাদেশের আইনসভার নাম কি বলেছিলাম, যে সেটা হলো ওই যে জাতীয় সংসদ। আবার পার্লামেন্ট আছে কোথাও কোথাও, কংগ্রেস আছে, যেমন মার্কিন কংগ্রেস, পার্লামেন্ট, লোকসভা এরকম থাকে। ভারতে কি আছে? ভারতের আইনসভা মার্কিন যুক্তরাষ্ট্রে। যাই হোক, এরকম লোকসভা আছে। আবার কোনো কোনো জায়গা এই আইনসভা কিন্তু আবার এক কক্ষ এবং দ্বিকক্ষ বিশিষ্ট আছে। তা আমাদের বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এবার বিচার বিভাগ একটু আগে আলোচনা করলাম, রাষ্ট্রের সকল আদালত ও বিচারকদের নিয়ে বিচার বিভাগ। আর যদি বলেছিলাম একটু আগে যে বিচার বিভাগ যদি ত্রুটি থেকে যায়, যদি সঠিকভাবে ইনসাফ মতো বিচার না করে, ওই আইন অনুসারে প্রণীত যে আইন বিভাগ যে আইন প্রণয়ন করছে ওই আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করে থাকে। এই বিচার বিভাগের সদস্য কারা বলেছিলাম যেটা, যে রাষ্ট্রের সকল আদালত ও বিচারকদের নিয়ে বিচার বিভাগ গঠিত। এবার আমরা একটু পাঠে যাই, যে সেটা হলো নির্বাহী বিভাগের ক্ষমতা। নির্বাহী বিভাগের ক্ষমতা আমরা এই নিয়ে আলোচনা করব। এটা হলো নির্বাহী বিভাগের ক্ষমতা। নির্বাহী বিভাগ একটু আগেই আমরা বলেছিলাম, বা আমি বলেছি একটু আগে, যে রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রাম্য চৌকিদার পর্যন্ত। তো আমরা প্রথমে নির্বাহীদের রাষ্ট্রপতি থেকেই শুরু করি। তো নির্বাহী ক্ষমতা কি? যে এর ভিতর রাষ্ট্রপতির পদমর্যাদা। রাষ্ট্রপতির পদমর্যাদা তোমরা জানো যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় প্রথমে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। অস্থায়ী সরকারের প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তারপর আছে যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ইত্যাদি। তো যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু সংসদীয় সরকার হলো। তারপর কোনো কোনো সময় আবার রাষ্ট্রপতি শাসিত সরকার, আবার সংসদীয় সরকার। দুরকম সরকার ব্যবস্থা থাকে আমাদের দেশে। আছে রাষ্ট্রপতি শাসিত আর আছে সংসদীয় সরকার। তা তোমরা জানো এখন আমাদের দেশে কি? আমাদের দেশে কিন্তু সংসদীয় পদ্ধতির সরকার আছে। এখানে আমরা জানি সংসদীয় সরকারের বেশ পাওয়ারে থাকেন আছে প্রধানমন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রপতি কিন্তু পদমর্যাদার দিক দিয়ে অনেক উপরে। তো আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম তোমরা নিশ্চয়ই জানো, অ্যাডভোকেট আব্দুল হামিদ। তো যাই হোক, এই রাষ্ট্রপতির পদমর্যাদা কি তোমরা এটা দেখো। এটা বলেছিলাম, দেখি বইতে কি লেখা আছে দেখো, যে পদমর্যাদা রাষ্ট্রপতি সবার উপরে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান, সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন। সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়োগ করেন। তাহলে সংবিধান ও আইন অনুযায়ী প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়োগ করেন। সংসদ প্রদত্ত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন। প্রথমে আলোচনা করেছিলাম যে সংসদ যদি কোনো আইন বা ওই যে আইন বিভাগ যে আইন প্রণয়ন করছে ওটা কিন্তু রাষ্ট্রপতি সম্মতিদান করেন। তাহলে পদমর্যাদা কি হলো? রাষ্ট্রপতির পদমর্যাদা সবার উপরে। এক নম্বর আছে পদমর্যাদা সবার উপরে। দুই, তারপরে কি হলো যে
সংবিধানের একটি রাষ্ট্রের সংবিধান অনুযায়ী বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান। আরেকটা কি আছে, সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন। সবার ঊর্ধ্বে তিনি তিনি স্থান লাভ করেন। লাভ করেন। আরেকটা কথা কি বলা হয়েছে, যে আইনসভা প্রণীত যে সমস্ত আইন উনি তাতে সম্মতি লাভ করে সেটা বাস্তবায়িত হয়। আইনসভা প্রণীত আইন 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 আইনে তিনি সম্মতি দেন। আইনে 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 তিনি অনুমোদন দেন। অনুমোদন দেন। এছাড়া আরো অনেক আছে, যে সকল দায়িত্ব ক্ষমতা তিনি দেন, বর্ণনা করেন। আবার এটি বিভিন্ন, এরপরে তোমরা আসবা ডিটেলস। আমরা কয়েকটা কথা বললাম, এরপরে আমরা আসতেছি যে রাষ্ট্রপতির কার্যাবলী। এই ক্ষেত্রে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে রাষ্ট্রপতির কি কি কাজ আছে। আসলে একজনের কাজ কি, সে বড় কাজ করে, বেশ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, তাহলে বুঝতে হবে তার সেও গুরুত্বপূর্ণ, এই তো। আচ্ছা, তো আমরা এবার দেখব রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। ক্ষমতা ও কার্যাবলী। এবার আমরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এ বিষয়ে। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি কিন্তু নিয়মতান্ত্রিক প্রধান। নিয়মে আছে তিনি প্রধান, সংসদীয় ব্যবস্থায় তিনি প্রধান। তারপরে কি, প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন। তাহলে কি হলো এখানে, যে তিনি নিয়মতান্ত্রিক প্রধান, প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। তারপর বলছেন যে তার হাতে অবশ্যই একটা জিনিস নেই, যে নির্বাহী ক্ষমতা তার হাতে নাই। দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন, অর্থ, বিচার, তো এগুলো ডিটেলস কথায় পরে এসে যাবে। সরকার গঠন করতে গেলে কীভাবে, যে প্রধানমন্ত্রীকে নিয়োগ কিন্তু উনি দেন, রাষ্ট্রপতি দেন। আবার প্রধান বিচারপতিকে নিয়োগ ইত্যাদি ইত্যাদি। তোমরা এদিকে পরে আসতে অনেক সময় যে বিশেষ, যে অনেকে শুনেছো না তোমরা, যে অমুকের ফাঁসি কার্যকারী, কিন্তু উনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন। যদি প্রাণ ভিক্ষা চাই, রাষ্ট্রপতি বলেন যে ওটা মাফ করে দিলেন, তাহলে কিন্তু তার দণ্ড মৌকুফ হয়ে গেল, তার আর ফাঁসিতে চলতে হবে না। এরকম অনেক বড় বড় খুব গুরুত্বপূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতির। এবার আমরা দেখি প্রথম ক্ষমতার কার্যাবলীর মধ্যে একটা নম্বর হলো প্রধানমন্ত্রীর নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা। 1 নম্বর, প্রধানমন্ত্রীর নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। তাহলে কি হলো, যে প্রধানমন্ত্রীর নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। তাহলে একটু আগেই তোমরা শুনেছ, আমি বলে গেছি কথার মধ্যে, যে প্রধানমন্ত্রীর নিয়োগ কিন্তু ওই রাষ্ট্রপতি দেন। আবার বলেছিলাম যে প্রধান বিচারপতি ইত্যাদি ইত্যাদি, দণ্ড মওকুফ। তোমরা একটু পরে আসতেছি আস্তে আস্তে। তো দেখো যে স্পষ্টই বুঝছে যে একটা প্রশ্ন, অবজেক্টিভ প্রশ্নে আসলো যে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে, বাংলাদেশে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে। তাহলে স্পষ্টই তোমরা বুঝছো যে রাষ্ট্রপতি।
আবার আরেকটা প্রশ্ন এর আগে বলে আসছি যে আমাদের এই সংসদীয় ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে, সেটাও কিন্তু রাষ্ট্রপতি, এটা আগে বলেছিলাম। তবে 101 পৃষ্ঠায় দেখবা, প্রথম পৃষ্ঠায় যে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতিকে প্রতি নিয়মতান্ত্রিক প্রধান, এই একটা কথা। এবার দেখো, সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তবে প্রধানমন্ত্রী তার পছন্দ মতো এইবার যে সংসদের যে দল মনে করে যে গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মানে বিজয় লাভ করছে অনেক অনেক ভোট, তোমরা জানো যে জাতীয় সংসদের যে 300টি আসন, 300 আসনের মধ্যে যদি 151 আসন যে দল পাবে সেই দল সংখ্যাগরিষ্ঠ, এবং ওই দলের থেকে যিনি দলের প্রধান ওনাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এইবার অন্যান্য যে মন্ত্রীগুলো আছে, অন্যান্য মন্ত্রীগুলোকে ওই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দেয়। তাহলে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরকেও কিন্তু নিয়োগ দেন, বাট এখানে একটা শর্ত আছে যে প্রধানমন্ত্রীর চয়েস মতো, প্রধানমন্ত্রীর যে পছন্দ মতো প্রধানমন্ত্রী যাকে যাকে বলবেন যে অমুককে শ্রমমন্ত্রী, অমুককে সেতুমন্ত্রী, অমুক এমপিকে শিক্ষামন্ত্রী, যাকে যা বলবেন সেইটা রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তাহলে দুটি বিষয় ক্লিয়ার হলো। একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি, শর্ত কি যে যে সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা, যে প্রধান, তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন। আর অন্যান্য যে মন্ত্রীগুলো নিয়োগ দেবেন এটা কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন না, নিয়োগ দিবেন কিন্তু রাষ্ট্রপতি। তো কিভাবে দিবেন তার ক্রাইটেরিয়া হলো প্রধানমন্ত্রীর চয়েস অনুসারে পছন্দ মতো লোকদেরকে। তো এবার আরেকটা দেখি পড়ে, তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দেন। আগে আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দেন, তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রদূত, হাই কমিশনার, তাদেরকেও প্রধান নির্বাচন কমিশনার, তারপর হচ্ছে মহাহিসাব রক্ষক, মানে বড় বড় যে পদগুলো এগুলো তিনি নিয়োগ দেন কে, রাষ্ট্রপতি। এবার সংসদ বিষয়ক ক্ষমতা 2 নম্বরে আমরা দেখছি সংসদ বিষয়ক ক্ষমতা। সংসদ বিষয়ক ক্ষমতা এই কথা বলতে আমরা কি বুঝি, যে সংসদের বিষয়ে, সংসদ যে আমাদের জানি জাতীয় সংসদ ভবন আছে আগারগাঁও, তোমরা দেখেছো, যারা দেখবে তাহলে ছবিতে দেখবে, এই বইতেও মনে হয় তার ছবি আছে, দেখে আছে কিনা, হ্যাঁ, এই যে সংসদ বিষয়ক ক্ষমতা, মানে এই সংসদের যে এই রাষ্ট্রপতির সংসদ আহ্বান করবে, সংসদের প্রথম অধিবেশন ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করবেন। যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দান করবেন, এবং নতুন বছরের অধিবেশন শুরু, যে 1 বছর হয়ে গেছে চলছে, প্রথম যে সংসদ গঠিত হওয়ার পর যে প্রথম সংসদ, এখানে ভাষণ। আর এই বছর শেষ মনে করে 2020 সাল হয়ে গেল, যখন 21 সালের প্রথম যে অধিবেশন হবে সেখানেও রাষ্ট্রপতি ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে আলোচনা হয়, বলে যে ভাষণের উপর বিভিন্ন আলোচনা হবে, আলোচনা হওয়ার পর কী হবে হয়, সময় রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন, রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন। তাহলে সংসদকে মুলতবি করতে পারেন, সংসদকে ভেঙেও দিতে পারেন। সংসদ ভেঙে দেওয়া মানে কি, তার মানে ওই মন্ত্রিসভার পদত্যাগ হলো। কী হয়, এটা আসছে প্রধানমন্ত্রীর পরামর্শ করে বা লিখিত থাকতে হবে, প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে দিতে পারবে। তাহলে সংসদ বিষয়ক ক্ষমতা কী হলো, যে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দান করবেন, নতুন বছরে ভাষণ দান করবেন, তারপরে কী হবে,
সময় সময় রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করবেন। আবার কী হবে, তিনি সংসদ মুলতবি রাখতে পারেন। আবার সংসদ যদি প্রধানমন্ত্রীর লিখিত সুপারিশ ক্রমে সংসদকে ভেঙে দিতে পারে। এবার অধ্যাদেশ জারির ক্ষমতা। 3 নম্বর, অধ্যাদেশ জারির ক্ষমতা। যে অধ্যাদেশ জারি হয়েছে, এই কথাটার অর্থ কি তোমরা অনেকে শুনেছ বা অনেকে না শুনে এখন শোনো। অধ্যাদেশ কোন একটা আইন, এই মধ্যে মনে করো সংসদ নাই, সংসদ কোনো সময় নির্বাচনের আগে বা ভেঙে যেতে পারে, কোনো কারণে সংসদ ভেঙে যেতে পারে, তো সংসদ নাই, তাহলে কি হবে? কোনো আইন তিনি অধ্যাদেশ জারি করে দেবে যে হ্যাঁ এই যে এইভাবে চলবে, এই আইনটা হবে এভাবে, এরকম একটা বিষয় ক্ষমতা রাষ্ট্রপতির আছে। দেখো এটা পড়ে দেখি কী হয়। সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। মনে করো সংসদ ভেঙে গেছে বা এখন অধিবেশন হয়নি, কিন্তু হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ একটা, মনে করো একটা আল্লাহ না করে একটা ভবিষ্যতের আক্রমণ করছে ওইটি, তাহলে কী হবে? ওই সময় সংসদে বসে কী করা যায়, কী করে এই সিদ্ধান্ত কি সময় থাকবে? অবশ্যই না। ওই সময় দ্রুত অধ্যাদেশ জারি করবে যে এই করতে হবে, এই করতে হবে, এই রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে। তো অধ্যাদেশ সংসদ প্রণীত আইনের মতো ক্ষমতা সম্ভব। তাহলে সংসদে প্রণীত, সংসদরা যে আইন প্রণয়ন করে, তারা বসে সবাই মিলে আইন প্রণয়ন করে সেটা করে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে পাশ করলো, ওই যে আইন আর এই অধ্যাদেশটা একই পাওয়ার সম্পন্ন। তাহলে অধ্যাদেশ জারির ক্ষমতা হলো রাষ্ট্রপতির একটা সুপ্রিম পাওয়ার। বিশেষ প্রয়োজনে সংসদ না থাকলে বা অধিবেশন সংসদ ভেঙে গেলে এই সময় কী হবে, জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে এবং এই অধ্যাদেশটা বা আইন প্রণয়ন করে। এই আইনটা কিন্তু হবে যে ওই সংসদ আইন সভা প্রণীত যে আইন ছিল ওরকম কার্যকরী, ইফেক্টিভ। এবার আমরা 4 নম্বর একটি কথা, 4 নম্বর ক্ষমতা কি দেওয়া আছে বই থেকে, প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ। প্রধান বিচারপতির নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ। প্রধান বিচারপতির নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ তোমরা আগেই জেনেছো। এর আগে আমি বলছিলাম একটু যে প্রধানমন্ত্রীর নিয়োগ তিনি দেন, তারপর হচ্ছে কি প্রধান বিচারপতির নিয়োগ তিনি দেন, তারপরে কি হচ্ছে বলেছিলাম যে মহা হিসাব রক্ষকের নিয়োগ তিনি দেন, বিসিএস বলা হয় না, পাবলিক সার্ভিস কমিশনার বা সিভিল সার্ভিসের যে প্রধান, তাকেও তিনি নিয়োগ দেন, হাই কমিশনার, রাষ্ট্রদূত, এদেরকে তিনি নিয়োগ দেন। যাই হোক, তাহলে প্রধান বিচারপতির নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ দেখা যাক কী করে এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কী কাজ এখানে একটু পরে দেখি। যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, এক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না। তাহলে এখানে ওই যে আমরা বলেছিলাম যে কিছু কিছু মন্ত্রীকে নিয়োগ দেওয়ার জন্য কি যেন বলেছিলাম, তোমরা মনে করতে পারছো? যে মন্ত্রীদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেন। আর প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কিভাবে? যে দল সংশ্লিষ্ট যারা সরকার গঠন করলো তাদের প্রধানকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন, কিন্তু শর্ত আছে এখানে। কিন্তু এইখানে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এইখানে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কার কোনো সম্পত্তি বা কোনো সুপারিশ বা পরামর্শ নেন লাগে না। তারপরে কি আছে যে সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তো এখানে কথা আছে অন্য বিচারপতিকে নিয়োগ করেন, কারো কোনো পরামর্শ আছে কিনা সেটা এখানে স্পষ্ট করে বলা হয় না। তাহলে আমরা বুঝলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগের সময় রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে নিজে তাকে নিয়োগ দেন। এবার যে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, 5 নম্বর, প্রদর্শনের ক্ষমতা। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, এই কথাটা শুনলেই তোমরা বুঝতে পারছো। ওই যে একটু আগে আমি বললাম যে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারেন। আরও বলেছিলাম যে কারোর ফাঁসির অর্ডার হয়েছে, তোমরা শুনেছ যে লোক ফাঁসি চাইছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইছে, রাষ্ট্রপতি যদি মাফ করে দেন তাহলে মাফ। দেখি এখানে বইতে কি বলছে, আমরা একটু দেখি পড়ি ভালো করে।
রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দণ্ড মৌকুব, স্থগিত বা হ্রাস করবার, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ড তিনি মার্জনা করতে পারেন। তো এখানে স্পষ্টই একই কথা যে কোনো দণ্ড, যে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাষ্ট্রপতি আছে, কোনো দণ্ড মৌকুব বা কিছুটা কমাই দিতে পারে, তো কিছুটা হয়েছে কিছু অংশ মাফ করে দিচ্ছে এরকম ছিল, তো তার থেকে কিছু কমাই দিল, এরকম করতে পারবেন। এবার আসা যাক অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ। একটু উপরের দিকে লিখি যেহেতু কিছু জায়গা নাই। অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ। রাষ্ট্রপতির যে যে আমরা দেখেছি বা তোমরা জানো অথবা জেনে নাও যে যে কোনো রাষ্ট্রের যে কোনো খরচের জন্য যে কোনো বিল কিন্তু সংসদে পাস করতে হয়, সংসদে উত্থাপন করতে হয়, এবং সেটা ওখানে রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার পর সেটা কার্যকরী হবে। যে বাজেট বলো যাই বলো, দেখা যায় বাজেট নিয়ে হাজির করেছে সংসদে, আলোচনা হতে এক কথায় চূড়ান্ত হয়ে যাবে, তখন রাষ্ট্রপতির কাছে সম্মতি দেবে যে ওরে সম্মতি দেওয়ার জন্য রাষ্ট্রপতি ওখানে স্বাক্ষর দেওয়ার পরে সেটা কার্যকরী হবে। দেখি বইতে আছে কি যে সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাকে রাষ্ট্রপতি সুপারিশ লেখা, হ্যাঁ যেটা এখানে স্পষ্ট আছে। যদি একটা বিল, কোনো ব্যয় সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করবে, কিন্তু সেখানে আনতে যে উত্থাপন করতে পারবে, সেখানে রাষ্ট্রপতির তাদের সেখানে একটা সুপারিশ থাকবে, সেখানে ইনিশিয়াল বা সম্মতি লাগবে, সুপারিশ না ভুল বলছে, সম্মতি লাগবে। সেখানে তার হ্যাঁ ঠিক আছে হতে পারে, ইনিশিয়াল দেবে, সই দিল, তাহলে সেটা উত্থাপিত হবে এবং তারপরে আলোচনা করবে। প্রয়োজনে রাষ্ট্রপতি সমস্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন। বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি কিন্তু একটা তহবিল আছে, বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি তার তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারে। এবার কি প্রতিরক্ষা সংক্রান্ত একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, প্রতিরক্ষা সংক্রান্ত কাজ। জি, রাষ্ট্রপতি প্রতিরক্ষা তুমি জানো যে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, প্রতিরক্ষার মধ্যে কি আছে, আওতায় আছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী আছে কি এই প্রতিরক্ষার কাজে নিয়োজিত। তো এখানে আছে কি যে রাষ্ট্রপতি তিনি বহিরাক্রমণ মোকাবেলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা করে করতে পারেন। এই যে রাষ্ট্রপতির প্রতিরক্ষা বিষয় সমূহের সর্বাধিনায়ত্ব, প্রতিরক্ষা বিভাগ যে আছে না, বলে যে সশস্ত্র বাহিনীর প্রধান দেখবে না কোথাও যে সেনাবাহিনীর বা মহড়া হয়েছে বা হয়েছে, তার প্রধান রাষ্ট্রপতি। আমাদের প্রতিরক্ষা সশস্ত্র যে বাহিনী আছে এর কিন্তু একদম সর্বাধিনায়ক। দেখা কি হচ্ছে লেখা, এখানে বইতে লেখা আছে বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত। তিনি বহি আক্রমণ মোকাবেলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে। যে কোনো প্রতিরক্ষা, বহি আক্রমণ হঠাৎ করে শোনা দিচ্ছে, তোমরা একটা দেখিস না, শুনেছিল কয়েকদিন আগে, দেখছো খেয়াল করেছিল না যে চীনের কোন সীমান্তে যুদ্ধ মোদী সরকার যে ভারতের প্রধানমন্ত্রী যে আইন করেছে যাও শুরু করে দাও, এরকম। তার মানে আমাদের এই প্রতিরক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যা হলে বা কিছু হতে গেলে, এই বহিরাক্রমণ সংক্রান্ত কোনো কাজ হলে, যেমন কোনো দেশ যদি আমাদের দেশকে আক্রমণ করে, ওই সময় প্রতিরক্ষা সংক্রান্ত যে কোনো স্টেপ রাষ্ট্রপতি গ্রহণ করতে পারে। তাহলে আমরা এখানে মোটামুটি দেখলাম যে সাতটা, এখানে আমাদের সাতটা কাজ মোটামুটি দেখা গেছে। এখানে হচ্ছে কি প্রথম ছিল যে আমাদের 1 নম্বরে ছিল যে সংসদ প্রধানমন্ত্রী নিয়োগ, 2 নম্বরে ছিল সংসদ বিষয়ক ক্ষমতা, 3 নম্বরে হচ্ছে অধ্যাদেশ জারি ক্ষমতা, প্রধান বিচারপতির নিয়োগ, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, তারপরে একটি অর্থ সংক্রান্ত ক্ষমতার কাজ ও প্রতিরক্ষা সংক্রান্ত কাজ। তাহলে প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ককে একটা প্রশ্ন এখানে পেলাম, হচ্ছে রাষ্ট্রপতি। এবার আমরা মোটামুটি এতক্ষণে আলোচনায় দেখলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী কি,
আমরা দেখলাম যে রাষ্ট্রপতি হলো নিয়মতান্ত্রিক প্রধান। যদিও সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী ক্ষমতার অধিকারী, কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে সংসদের নেতা, রাষ্ট্রপতিরও অনেক ক্ষমতা আছে। এই যে ক্ষমতা তোমরা দেখলে এটাকে আলোচনা করলাম, আমরা এখানে আলোচনা। এবার আমরা একটু ঠিক প্রধানমন্ত্রীর কী ক্ষমতা ও কার্যাবলী আছে এটি যদি আলোচনা করি, তাহলে দুটোর ভিতরে একটা কম্পেয়ার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো, সহজে মনে থাকবে। এজন্য আমরা একটু, এখন অবশ্য অনেক ক্লাসের ব্যাপ্তিটা অনেক বড় হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা একটু সংক্ষেপে আলোচনা করি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। প্রথমে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর পদমর্যাদা। প্রধানমন্ত্রীর পদমর্যাদা এটা আলোচনা করি। প্রধানমন্ত্রীর পদমর্যাদা, রাষ্ট্রপতির পদমর্যাদা তো আমরা একটু আগে আলোচনা করেছি। এখন প্রধানমন্ত্রীর পদমর্যাদাটা একটু আলোচনা করি। দেখা যায় কি হয়, রাষ্ট্রপতি সংসদের অধিকাংশ সদস্যদের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। এখানে কিন্তু একটা কথা আছে যে অধিকাংশ সদস্যদের আস্থাভাজন, তার মানে একটু আগে আমি বলেছিলাম যে যে সংখ্যাগরিষ্ঠ দল যারা ক্ষমতা গ্রহণ করবে এবং তাদের নেতা, তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবে রাষ্ট্রপতি। এখানে বলছে যে অধিকাংশ যে বা সংখ্যাগরিষ্ঠ যিনি হবেন, অধিকাংশ সদস্যদের আস্থাভাজন সদস্যকে, কিন্তু একটা কথা, সংসদ সদস্য হতে হবে, তাকে কিন্তু এমপি হতে হবে, তাকে পাশ করতে হবে, প্রতিনিধি হতে হবে জনগণের। এটা তোমার নির্বাচন এলাকা থেকে তাকে পাশ করে আসতে হবে, নিয়োগ করেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, তাহলে প্রধান ইংরেজিতে সরকার প্রধান প্রধান আর রাষ্ট্রপতি হিসেবে কি নিয়মতান্ত্রিক প্রধান। এবার কি, তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি বলেছিলাম যে তার কোনো নির্বাহী ক্ষমতা তার নাই, কিন্তু ইনি হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা। বুঝে নাও, আমরা দুটো দিকে দিচ্ছি, সরকার প্রধান, রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান। প্রধান নির্বাহী কর্মকর্তা, কিন্তু রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা নাই। একটু দেখো তোমরা, আবার পৃষ্ঠায় যাও 101-এ, দেখবা ওখানে যে রাষ্ট্রপতির ক্ষমতার কার্যাবলী এর দ্বিতীয় লাইনে তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। চলো এবার হলো কি, প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান। আমি বলেছিলাম আমরা সংসদ নেতা একটু আগে বলেছিলাম যে সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান। মন্ত্রিসভার প্রধান সংসদ নেতা, তার মানে তো যে সংশ্লিষ্ট দলের সরকার গঠন করেছে এবং তার নেতা বলেছিলাম যে, তাহলে সংসদ নেতা হলো বলেন তুমি। আর মন্ত্রিসভার প্রধান মানে মন্ত্রী, ওনার পরামর্শ করিতে মন্ত্রী নিয়োগ দিয়েছে, অমুক মন্ত্রীকে এই মনে করে বলেছে যে আমাদের যে মন্ত্রী অবৈধ কাদের সাপ, তাকে বলছে যে সেতু মন্ত্রী, কাউকে স্বাস্থ্যমন্ত্রী, কাউকে আবার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে, অনেক সময় দেখা যাচ্ছে এই মন্ত্রীদের কাজ হচ্ছে না ঠিক মতো, বা ওনার তোমার কথা প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো মন্ত্রীদেরকে নিয়োগ করতে পারেন, মন্ত্রী প্রতিমন্ত্রী। তো তাহলে তাদের প্রধানই তো সে তিনি। কেন আরেকটা কথা হচ্ছে এখানে বলছেন যে তিনি মন্ত্রিসভা গঠন করেন। মন্ত্রিসভা, তিনি মন্ত্রিসভা গঠন করেন, মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন। মন্ত্রিসভা বলতে তোমরা তোমাদের একটু বোঝাই দিই, মন্ত্রিসভা হলো ঠিক যে 300 জন সংসদ সদস্য এমপি হয়েছে না, এখান থেকে আরো 50 জন ছিল, এখানে লিখেছিলাম যে 350 মোট 350 জন। এর মধ্যে থেকে মন্ত্রিসভা বলতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যে সমস্ত এমপি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন সেগুলো নিয়ে যে সভা, এই এমপি শুধু এখানে নয়, এখানে আবার ওই যে বিশেষ যে ক্যাডার থেকে যারা আছে, যে মন্ত্রীর সচিব,
আছে কি এডিশনাল সচিব বা সিনিয়র সচিব, সহকারী সচিব, যুগ্ম সচিব এবং ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়েই হচ্ছে মন্ত্রিসভা। তাহলে যে অফিস প্রধান, মন্ত্রিসভার যে অফিস প্রধান তিনি আছে কিন্তু সচিব, যে অফিসের, আর যে ওর ভিতরে টোটাল ওর প্রধান একটা মন্ত্রিসভার একজন প্রধান থাকে মোটামুটি, যে একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয় আর মন্ত্রিসভা একটা আলোচনা। মন্ত্রণালয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয় আছে, এই মিলে আছে মন্ত্রিসভা। আর এর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আর এই দাপ্তরিক প্রধান ওই যে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়, এর দপ্তরের প্রধান কিন্তু একজন, অফিস প্রধান আছে একজন সচিব। আর ওই মন্ত্রণালয়ের প্রধান থেকে আছে মন্ত্রী। যেমন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান আছে শিক্ষামন্ত্রী, সেতু মন্ত্রণালয়ের প্রধান সেতুমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান আছে স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু দাপ্তরিক প্রধান আছে একজন সচিব। যাই হোক, তোমরা আরো পরে আলোচনা করলে এটা বুঝতে পারবে। তো এখানে মন্ত্রিসভা গঠন করেন। 5 নম্বর কি বলেছিলাম, যে তিনি প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে মন্ত্রীর পদত্যাগ, অর্থ সংসদে পদত্যাগ করলে, পাঁচটা হলে সরকার করবে, সরকারের অর্থ সরকারের পদত্যাগ, সরকারের পতন। এই কথাটার অর্থ হলো প্রধানমন্ত্রীর পদত্যাগ অর্থ সরকারের পতন। এই কথা একটু সংক্ষেপে লিখলাম, যে প্রধানমন্ত্রী যদি কোনো কারণে পদত্যাগ করেন বা আস্থা হারিয়ে ফেলেন, যে অনেক সময় বিভিন্ন ধরনের যে প্রধানমন্ত্রী বা আস্থা দিতে পারে, অনাস্থা প্রস্তাব উত্থাপন হতে পারে এবং সেটা যদি কার্যকরী হয়ে যায়, প্রধানমন্ত্রী অবশ্যই পদত্যাগ করবে। পদত্যাগ করলে সরকারের পতন হয়ে যায়। এবার আমরা তাহলে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা প্রচারিত হয়। তাহলে প্রধানমন্ত্রী কেন্দ্র করে শাসন ব্যবস্থা প্রচারিত হচ্ছে আমাদের বাংলাদেশে এখন, যেহেতু মন্ত্রিপরিষদ শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা আমাদের দেশে এখন, এই জন্য যে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সরকার ব্যবস্থা প্রচারিত হয়। এবার আমরা এছাড়া আরো অনেক কাজ, অনেক মর্যাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে সংসদীয় ব্যবস্থায়। এছাড়া আছে কি সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক উপরে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। একটা মজার কথা এখানে দেখো, যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়েছে, তার মানে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে। তাহলে কত পাওয়ার থাকে। এবার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ, একটা অবজেক্টিভের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ, তার মানে মূল খিলানের স্তম্ভ বলা হয় আমরা, যে মূল একটা পিলার, একটা পিলারের উপর বড় একটা বিল্ডিং, মূল স্তম্ভ। একটা বিল্ডিং করতে গেলে দেখবা যে একটা বড় স্তম্ভ ভিতরে দেয়, অনেক রড দিয়ে দেয়, তারপরে আবার ছোটো ছোটো রড, ছোটো ছোটো দেয়, পিলার দেয় একটু ছোটো, মূল থাকে। ঠিক মন্ত্রিসভার মূল স্তম্ভ আছে মেইন পিলার প্রধানমন্ত্রী। তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদা অধিকারী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য সংসদের কাছে দায়ী থাকেন। যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন কাজ পরিচালনা করার জন্য সংসদের নিকট দায়ী থাকেন। এবার আমরা সংক্ষেপে প্রধানমন্ত্রীর ক্ষমতার কার্যাবলী, আমরা এই পদমর্যাদা আলোচনা করলাম। এখান থেকেই কিন্তু আমাদের অনেক জিনিস ক্লিয়ার হয়ে গেল, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী কেমন। 1 নম্বর ইয়েসের শাসন বিষয়ক নির্বাহী ক্ষমতা, শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা, শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা, নির্বাহী ক্ষমতা, শাসন বিষয়ক নির্বাহী ক্ষমতা। তাহলে প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থায় নেতৃত্ব প্রদান করেন। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গ্রহণ করেন।
সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক প্রসারিত ও নিয়ন্ত্রিত হয়। মানে সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন। প্রধানমন্ত্রী একটু আগে শুনছেন, মন্ত্রীর নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন। বিচার, অর্থ ও পররাষ্ট্র ও শাসন বিষয়ক সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী প্রচারিত হয়। প্রধানমন্ত্রী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়োগ করেন। তাহলে প্রধানমন্ত্রী এই যে নির্বাহী শাসন বিষয়ক বা নির্বাহী ক্ষমতা, উচ্চপদস্থ যে সরকারি কর্মকর্তা, এদেরকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এবার কি আইন সংক্রান্ত ক্ষমতা? দুই, আইন সংক্রান্ত ক্ষমতা। প্রধানমন্ত্রী আইন সংক্রান্ত কি ক্ষমতা একটু দেখো। আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয় সংসদে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন। সরকারি বিল, যে বিল আসবে, যে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করে, বলে অমুক বিল উত্থাপন হয়েছে সংসদে, অমুক বিল উত্থাপিত হয়েছে এবং সেটা পাস হয়েছে, এরকম সেটা বিল প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদে আইন প্রণয়ন বিষয়ক কার্যাবলী প্রসারিত হয়। এবার সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা। সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা। সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা। কেমন ক্ষমতা? প্রধানমন্ত্রী সংসদের নেতা। তিনি সংসদের সাফল্যজনক সুষ্ঠু পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন। বিরোধী দলের আস্থা অর্জন ও সহযোগিতা পেতে তিনি নেতৃত্ব দান করেন। তাহলে বিরোধী দলের আস্থা প্রদান হতে হবে, তার সহযোগিতা পাওয়ার জন্য তিনি নেতৃত্ব দান করেন। তিনি এমন নেতৃত্ব দেন না, বিরোধী দল তো আছে সংসদে, মনে করে যে 151 যদি এদিকে হয় আর 149 যদি থাকতে পারে। আবার এইবার সংসদে যে অল্প কয়েকটা মাত্র বিরোধী দল ছিল, তাহলে তাদের দিকে তাকে আস্থা থাকতে হবে, যাতে হয় সেভাবে কাজ চালু করবেন। আবার তারা যাতে একদম মানে একবার বিরোধিতা করে না ফেলে কোনো ইস্যু, সেদিকে খেয়াল রেখে কার্যকরী পরিচালনা করতে হবে। সংসদের সকল সদস্যের অধিকার সংরক্ষণের বড় দায়িত্ব অনেক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দেন। তাহলে ওই যে আগে বলেছিলাম রাষ্ট্রপতির কার্যাবলীতে যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে পরামর্শ অনুসারে বা লিখিত সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিতে পারেন, আবার স্থগিত করতে পারেন ইত্যাদি। এবার অর্থ বিষয়ক ক্ষমতা। অর্থ বিষয়ক ক্ষমতা দেখা যাক এখানে কি মূলত প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে খুব চরম ক্ষমতার অধিকারী। তো দেখো, প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। তার পরামর্শ ও নির্দেশ ক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে তা উপস্থাপন করেন। বাজেট প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটে। বাজেটে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটে। এবার কি পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ মঞ্জুরি প্রদান করেন। প্রশাসনিক ব্যয় নির্বাহ করেন, বলছিলাম যে রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহ করে থাকে, সেটা থেকে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বা প্রধানমন্ত্রীর হচ্ছে পরামর্শ অনুযায়ী। এবার রাষ্ট্রীয় কাজের সমন্বয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে রাষ্ট্রীয় কাজের সমন্বয় প্রধানমন্ত্রী। এখানে কি কাজ করেন? রাষ্ট্রীয় কাজের সমন্বয়, যে কাজ আছে রাষ্ট্রের এই কাজগুলো সমন্বয় এখানে সবাই মিলে প্রধানমন্ত্রী কাজ করে থাকেন। কি কাজ করেন দেখো, রাষ্ট্রীয় সকল কাজের সমন্বয় প্রধানমন্ত্রী করে থাকেন। যত কাজ আছে এগুলো সব সমন্বয় করবে, যে মিল কোনটার সাথে কি এর একটা করলো, ওই কাজের সাথে এর জন্য সমন্বয় থাকে, মানে কোঅর্ডিনেশন যেটা বলে, এটা করে থাকেন প্রধানমন্ত্রী। তিনি যেহেতু প্রশাসনের কেন্দ্রে অবস্থান করেন, তাই সকল মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতি করেন। তাহলে যেহেতু প্রধানমন্ত্রীকে ঘিরে আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী অনেক মন্ত্রণালয় আছে। মন্ত্রণালয় মনে করেন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে কি
খাদ্য, যোগাযোগ রেখেছি, তারপরে কি ইত্যাদি যত মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে একজন প্রধান কিন্তু মন্ত্রী আছে প্রধান, তার যে সচিব, তার নিচে মনে করো সিনিয়র সচিব, বা এখানে সিনিয়র সচিব থাকতে পারে সচিব, তার নিচে আসছে মনে করো এডিশনাল অতিরিক্ত সচিব, যাই হোক এসব করে প্রধানমন্ত্রী, এইবার মন্ত্রী আছে মন্ত্রী, এরপরে এখানে আছে প্রধানমন্ত্রী, এই মন্ত্রী এখানে মন্ত্রী এখানে মন্ত্রী এখানে থেকে নিয়ে আসে প্রধানমন্ত্রীকে সমানে স্মরণ করতে থাকে সবসময় একটু সেন্টার থেকে, যদি কেন্দ্রে থাকেন কিন্তু সব কিছুর মন্ত্রীরা একটা পরিবেশন সমানে সমান প্রধানমন্ত্রী করতে থাকে। এবার জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী, জাতির মুখপাত্র হিসেবে জাতির মুখপাত্র হিসেবে প্রধান জাতির মুখপাত্র, তার মানে জাতির মোটামুটি জাতির কথা, মুখের কথা, যেটা এখানে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে আমরা যে প্রধানমন্ত্রী কী বলে আমরা আজকে আমাদের দেশের জন্য বলে, আজকে রাত্রে প্রধানমন্ত্রী বা অমুক দিন এই প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, তারপরে সবাই কিন্তু আগ্রহ সাথে থাকে যে আমাদের দেশের জন্য প্রধানমন্ত্রী কী বলবেন আমাদের। যারা যারা বেসরকারি হাই স্কুল বা মাদ্রাসা কলেজে শিক্ষকতা করে, তারা বললো যে আজকে বেসরকারি দেশের জন্য উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দিবেন, তাহলে সবাই কিন্তু অধীর আগ্রহে যে থাকবে কী বলেন। এভাবে যদি বলে যে সরকারি হাই স্কুলের টিচারদের বা মোট শিক্ষা ব্যবস্থার জন্য অথবা সারা দেশের জন্য আজকে সবাই কিন্তু অধীর আগ্রহ, তার মানে এই সমস্ত এদের পক্ষ থেকে তিনি প্রধান। যাই হোক আমরা এবার দেখি যে কি বইতে তোমাদের কী লাগছে। প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব করেন, যে কোনো জাতীয় সংকট সম্পর্কে দেশবাসীকে অবহিত করেন। দেখো যা বলছিলাম, সংকট সম্পর্কে দেশবাসীকে অবহিত করেন, দেশের হয়ে বিবৃতি বলতে দেন। কথা হলো যে বলে কি যে অমুককে মুখপাত্র হিসেবে অমুক যা পাঠিয়েছে, তার মানে প্রধানমন্ত্রী এই দেশের হয়ে দেশের পক্ষ থেকে মনে করেন বহির্বিশ্বের কাছে দেশের অর্থ ব্যবস্থা বা দেশের যে কোনো বিষয় বহির্বিশ্বের কাছে এনে এটা অবহিত করেন বা জানান দেশের হয়ে, দেশের পক্ষ থেকে। হিসেবে 7 নম্বরে কি আছে সেক্ষেত্রে আপনার একটা পয়েন্ট দলের নেতা। যাক আগে আমি একটু বলে থাকি 6 নম্বর পয়েন্টে যেটা জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী, আমি একটু আগে যে কথা বলেছিলাম আমি একটু তার থেকে একটু ভিন্নতা দেখা যায় বুঝছে যে যে আসলে মূল কথা হলো এই পয়েন্টের কথা হলো আমি যেটা আগে বলেছি থেকে একটু সংশোধনে, যে জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী হলো একটি দেশের আমাদের দেশের যে জাতির মুখপাত্র হিসেবে বহির্বিশ্বের কাছে বহির্বিশ্বের দেশের পক্ষ থেকে কথা বলা। যেমন আমাদের আমাদের মনে করেন নির্বাচনী এরিয়া, এখানে আমাদের এমপি আছে না, এমপি অবশ্যই আছে, তোমাদের আছে, ওই এমপি কিন্তু আমাদের পক্ষে কিন্তু সংসদে কথা বলে। ঠিক ওরকম যখন বহির্বিশ্বে বিভিন্ন দেশের সরকার প্রধানরা আসেন, এসে কোনো আলোচনা হয় বা কোনো মিটিং বা এখানে দ্বিপক্ষিক বৈঠক বা ত্রিপক্ষিক বৈঠক হয়, তখন সেখানে এই দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সেখানে কথা বলে। এই আছে যে মুখপাত্র হিসেবে বলল। এবার দলের নেতা, এই পয়েন্টটা আসলে যে একটু আগেই বলেছিলাম প্রথমে যে দলের যিনি নেতা তাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তো এখানে সেই পয়েন্টের কথা বলা হচ্ছে। দেখো কি বলা হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারি দলের নেতা, সংসদ ও সংসদের বাইরে দলের নীতি নির্ধারণ ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন। দলীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভূমিকা রাজনৈতিক স্থিতিশীলতা ও বিরোধী দলের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারি দলের নেতা, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলো কি সরকারি দলের নেতা। তবে তোমাদের এখানে আর একটা কথা একটু বলে যায়, তোমরা একটু খেয়াল রাখবে, যদি এই গণতান্ত্রিক দল না হয়, যদি সংসদীয় সরকার ব্যবস্থা না হয়,
যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হয় তখন কিন্তু রাষ্ট্রপতিই কিন্তু প্রধান, রাষ্ট্রপতি ইচ্ছা মতো অন্য সব নিয়ম। যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আছে, এখানে আমাদের প্রধানমন্ত্রী এখানে হচ্ছে দলের প্রধান, তাকে ঘিরে দেশ পরিচালিত হয়। যা সুতরাং প্রধানমন্ত্রী দেশের শাসন পরিচালনা, আইন প্রণয়ন, অর্থ ব্যবস্থায় তদারকি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা সহ সর্বক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেন। তিনি সংসদ নেতা, মন্ত্রিসভার নেতা, তদুপরি শাসন ব্যবস্থার কেন্দ্রীভূত, মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু বা মধ্যমণি। যাই হোক, আমরা এতক্ষণে আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদের এই সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা খুব অনেক বেশি পাওয়ার, খুব গুরুত্বপূর্ণ। তো পয়েন্টগুলো আবার আরেকবার আমরা একটু হয়ে যায়। প্রধানমন্ত্রী হলো প্রধানমন্ত্রী শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা আছে, আইন সংক্রান্ত প্রধান ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর, সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা, অর্থ বিষয়ক ক্ষমতা আছে, রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী, তারপরে কি জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী, আর দলের নেতা। যাই হোক, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে বাংলাদেশের বিভাগসমূহ, তিনটি বিভাগ করেছিলাম, যে নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। তো এখানে এবার এই নির্বাহী বিভাগ দেশ পরিচালনায় রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত নির্বাহী বা শাসন বিভাগে। আইন বিভাগের সদস্য আছে যাদের সংসদের সদস্য এমপি, এরা আইন বিভাগের সদস্য, এরা আইন প্রণয়ন করেন ইত্যাদি। আর বিচার বিভাগ হলো প্রণীত আইন অনুসারে, ওই প্রণীত আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করা দায়িত্ব। এবং নির্বাহী বিভাগের ক্ষমতার কার্যগুলি বলেছিলাম যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, তাদের পদমর্যাদা এবং তাদের ক্ষমতা ও কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করেছি। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা যেহেতু স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না, তোমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঘরে থাকবে। প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবং দেশকে স্বাধীন করে ছাড়বে ইনশাল্লাহ। যে কথা বিভিন্ন আলোচনা করলে বলছিলেন যে যার কাছে যা নিয়ে আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, উনিকে যুদ্ধে জয়ী হতে হবে। আর তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী, উনি আমাদের এখন যে করোনা যে ভয়াবহ, তাদের মহামারাত্মক যে বিপর্যয় দুর্যোগ দেখা গেছে, মহামারী বিপর্যয়, এর জন্য উনি বলছেন যে তোমরা ঘরে থেকো, ঘরে থেকে যুদ্ধকে আমরা, এই মহামারী যুদ্ধ, করোনা যুদ্ধকে আমরা যুদ্ধে আমরা জয়ী হব। তো যাই হোক, আমিও তোমাদেরকে আহ্বান করি, তোমরা ঘরে থাকবে, কোথাও বাইরে যেয়ে না, বাইরে ছোটাছুটি করে না, ঘরে বেশি পড়াশোনা করো, বই, অরিজিনাল বই পড়ো, মূল বই, বিভিন্ন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেল থেকে ক্লাস হচ্ছে। তোমার ইচ্ছা, তোমার যে কোনো ইচ্ছা তুমি মনে করো ইউটিউবে সার্চ দেবে যে আমি 10ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান ক্লাস করবো, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করবো, ক্লিক দিলেই কিন্তু সেই ক্লাস থাকবে। বিভিন্ন টিচার বিভিন্ন ক্লাস করাচ্ছে। অথবা তুমি যদি মনে করো যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে 9ম শ্রেণীর অমুক অধ্যায়ের ক্লাস করবো, অমুক স্যার যে আসলাম হোসেন স্যারের ক্লাস করবো, ক্লিক দাও, আসলাম স্যারের ক্লাস চলে আসবে। তো যাই হোক, এইভাবে তোমরা যে কোনো ক্লাস, গণিত বলো, বিজ্ঞান বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বিভিন্ন ক্লাস, সব ক্লাসকে তোমরা করতে পারো। কাজেই তোমরা বাসা থেকে বের হবে না, এটা অনুরোধ তোমাদের থাকলো। প্রধানমন্ত্রী নির্দেশনা অনুসরণ করো এবং বাসায় থেকো, নিজে সুস্থ থাকো, তোমার প্রিয়জনকে সুস্থ রাখো, তোমার পিতামাতাকে সুস্থ রাখো, তোমার ফ্যামিলির সবাইকে সুস্থ রাখো, এই প্রত্যাশা করি আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। তোমরা সুস্থ থাকবে, ঘরে থাকবে, এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।